আমরা পড়ে শোনাবো কাশবনের কন্যা উপন্যাসটি। উপন্যাসটি লিখেছেন শামসুদ্দিন আবুল কালাম। উপন্যাসটি একটি বিখ্যাত উপন্যাস। উপন্যাসটা এটা কোনো অডিও বুক না, তো আমরা জাস্ট পড়ে যাব এবং এই পড়াটাই আমরা দুইজন পড়ছি, তো এটাই আমরা রেকর্ড করতেছি। তো যারা শুনবেন তাদের ভালো লাগলে একটা লাইক দিবেন। থ্যাংক ইউ। সবেমাত্র মৌসুমের শুরু, রাত্রি বহুক্ষণ যাবৎ দ্বিপ্রহর উত্তীর্ণ। সাধারণত এমন নিশুতিকালে গাঁও গ্রামের নিস্তব্ধ আকাশে বাতাসে কোনো দূর হইতে ভাসিয়া আসা বন্য শিয়াল কি কুকুরের ডাকাডাকি ছাড়া অন্যতর কোনো জীবনের সাড়া টের পাওয়া যায় না। আসমানের নক্ষত্র তারকা দল একটা অজ্ঞাত রহস্যলোকের মধ্যে টানিয়া লয় সর্বত্র আর সবকিছু। কিন্তু মৌসুমী বাতাস কেবলমাত্র উতলা হইয়া বহিতে শুরু করিয়াছে নিচের সাগরের উপর হইতে টানিয়া আনিতেছে বিপুল জলকণা ভরা মেঘমালা। প্রথম বর্ষণের সঙ্গে সঙ্গে মোহনা বাহিয়া উপরের দিকে আকুল ব্যাকুল হইয়া ছুটিয়া আসিতেছে মাছের ঝাঁক। এ সময় প্রায় সব গৃহস্থই ডিঙি ভাসাইয়া গাঙে নামিয়া আসিয়াছে। চতুর্দিক অন্ধকার, মাথার উপর ঝিরঝির বৃষ্টি, সবখানে এত মানুষ যে ডিঙিতে ডিঙিতে প্রায় ঠোকাঠুকি লাগার মতো অবস্থা। বৃষ্টি জলের কণায় কণায় ইতস্ত হারিকেনের আলোগুলি যেন ঘন কুয়াশার মধ্যে নিষ্প্রভ। বৃষ্টির ধীরগতি ঝিরঝির শব্দ ছাড়া কোথাও আর অন্য কোনো স্বর সাড়া নাই। ডিঙির মানুষগুলো হাতের খোঁটা জলের ফাঁদ গাঙে নামাইয়া সন্তর্পণে বসিয়া থাকা ছাড়া আর কোনো অনর্থক বাক্যব্যয়ও করে না। শিকারের কালে সেই নিয়ম নাই। জীবনের দাক্ষিণ্য অপরিসীম। সমুদ্র হইতে ঝাঁকে ঝাঁকে ঝরাইয়া পড়া ইলিশের দল আটকাইয়া পড়িতেছিল প্রায় সকলেরই জালে। এমন জোবা সচরাচর পায় না বলিয়া শিকারীদেরও লোভ বাড়িয়া উঠিয়াছিল। কাহাকে বা ডিঙির উপরে বড় একটা মাছ উঠাইতে নেশার মতো পাইয়া বসিয়াছে। গাঙে ঢেউ ছিল না, তাহার কালো জল হইতে নীল রূপালী মাছগুলো ডিঙিতে উঠিয়া ভরিয়া ফেলিবার আনন্দটাই বহুজনের মুখ্য লক্ষ্য। ডিঙির উপর সেই মাছগুলি প্রথমে কিছু ছটফট করিয়া ক্রমান্বয়ে নিস্তেজ হইয়া যাইতেছিল। এ সময় এ অঞ্চলের সর্বত্রই এই ইলিশ মাছ ধরার উৎসব লাগিয়া যায়। কোনো বাড়িতে এমন পুরুষ নাই যে গাঙের দিকে বাহির হইয়া পড়ে না। বউ ঝিরা তাদের ফেরার পথ চাহিয়া থাকে, মশলা বাটিয়া রাখে, তারপর পুরুষেরা ফিরিয়া আসলে সেই রূপার মতো মাছগুলোকে নানাভাবে বাঁধিয়া ভাজিয়া খায় মোটা চাউলের ভাতের সঙ্গে। বয়সে যাহারা বড় তাহাদের মাছের লালচে অংশটুকু শিশুদের দেখাইয়া বলে, এইটুকু কি জানো, গোটা মাছের মধ্যে এই জায়গাটুকুর লাহান মজা অন্য খানে নাই। হরিণের গোস্তও খাও নাই, এই জায়গাটুকু সেই হরিণের গোস্তর লাহান মজা। একদিন যামু এই সুন্দরবনের জঙ্গলে, হরিণ ধরিয়া আনমু। আসলে কি জানো, এই ইলিশের আর হরিণের আসিল যেমন দোস্তালি তেমনি রেশারেশি। হরিণের এই জায়গাটুকু নিজের গা থেকে কাটিয়া দিয়াছিল ইলিশেরে। কেন জানো? দৌড় হইয়াছিল দুইজনের মধ্যে। সর্বাস্ত হইয়া সে হাবড়ে যে নিজের গা এর একটু গোস্ত কাটিয়া অন্যরে দেবে। এমন যে হরিণ, সেও ঠিক গেল ঠকিয়া। আর কি করে, চুক্তি যা হইয়াছিল তো তার খেলাপ করা চলে না। দিন কাটিয়া এই গোস্তটুকু ইলিশেরে। এই সব গাল গল্প কথা উপকথা সহজাত জীবনের সঙ্গে সঙ্গে নানাভাবে প্লাবিত। সুন্দর হরিণ ক্রমাগত মানুষ ও পশুর তারা খাইয়া খাইয়া জঙ্গলে আত্মগোপন করিয়াছে। এই মাছের ঝাঁকও এক প্রহার দিক দিশা হারা হইয়া উপরে উঠিয়া আসা প্রকৃতির অমোঘ নিয়মে নির্ভরে ভ্রমণদল রক্ষার তাগিদটাকে প্রধান কিনা তাহা লইয়া কেউই বড় একটা মাথা ঘামায় না। অথচ শিকদার তাহার ব্যতিক্রম। যাহা লইয়া কেউরই কোনো ভাবনার অবকাশ নাই, শিকদারকে সেই সবই একরকম ব্যাধির মতো পাইয়া বসিয়াছে। একা মানুষ নিজের জগতে বিভোর হইয়াছিল। একমাত্র বন্ধু হোসেন একা। সে সে অনেক সাধ্য সাধনা, তর্ক বিতর্ক এবং জোর জবরদস্তি করিয়া তাহাকে লইয়া গাঙে এই শিকার উৎসবে নামিয়া আসিয়াছে। নিজের জীবন রাখার মতো এমন বড় কাম আমি আর অন্য কিছুতে দেখি নাই শিকদার। একের প্রয়োজনে অন্য, এই সৃষ্টির নিয়মটাই এই। তোমার মতো চিন্তায় বসলে কিছুই হয় না। কেউ আসিয়া এক থালা রান্ধা ভাত তোমার সামনে আনিয়া দেবে না। আর কিছু না হোক, কিছু হাটে বেচিয়া কিছুকাল চাল ডাইলের করি জোগানো যাইবে। সেই শিকদারই এক সময় দূরের দক্ষিণ হইতে আগাইয়া আসা স্টিমারের সার্চলাইটের আভা লক্ষ্য করিয়া চলিল।
বলল, এইবার ফিরিয়া যাওন যাক, অনেক তো হইল। হোসেনও আরো একবার জালটা গাঙে নামাইয়া দিতে রাজি হইল। দিতে দিতে বলিল, বেজরটা সমান করিয়া লও। ঠিকই কইছো, ওই অত বড় জাহাজটারে দৌড়াত্ম বেশ কিছুক্ষণ, আর কেউয়ের ডিঙ্গিতে একটাও উঠবে না। গাঙের জলে ঝপাঝপ চাকা খাবলাইয়া ঘন ঘন সিটি বাজাইয়া সার্চ লাইটের আলো ক্রমাগত এই দিক সেই দিক ঘুরাইয়া স্টিমারটা একদিক হইতে দেখা দিয়া অন্যদিকে অদৃশ্য হইয়া গেল। তাহার ২-৩ তলার সব আলোই উজ্জ্বল। সেই আলোর ঘটা দিশা খুঁজিয়া মাছ শিকারী ডিঙিগুলিকে অতি দ্রুত সরিয়া গেল। স্টিমার যে তাণ্ডব জলে তেলে তাহার উপযুক্ত মোকাবেলা করার সাধ্য তাহাদের নাই জানিয়াই শিকারীদের ভিড় অবিলম্বে প্রায় মিলিয়া গেল। তবুও গাঙের ঢেউ যেন খাল অব্দি ধইয়া আসিল। হোসেনের ডিঙি চালনার দক্ষতা অপরিসীম। গাঙে ফুলিয়া ফুলিয়া ওঠা ঢেউ আসিয়া আশ্রাইয়া পড়িবার আগেই সে বাড়ির পথের খালের মোহনায় ঢুকিয়া পড়িল। অন্ধকারে দিশা পাইল না হয়তো। এ ঢেউ পাশাপাশি আসিয়া লাগলে এই ডিঙি মোচার খোলার মধ্যে উল্টাইয়া যাইত। আমি তো আগেই কইছিলাম। কিন্তু শিকদারের কথা শেষ করিতে না দিয়া হোসেন নিজের ভাবনাটা ব্যক্ত করতে চাহিল। এমন যে ইংরেজ তারাও ওই জাহাজগুলির এমন গরজ দেখাইয়া চালাইতো না। ভার দিছে এখন দেশি সারেঙের হাতে। ফলে দারোগা চাইয়া তার চোটপাটের দাপট হইয়াছে বেশি। রাজ্য জাগো, তারা তো গরম হইবেই। গাঙও দেখো না। এই সুযোগে ফুসিয়া উঠিয়া সকলরে কেমন ঠেলিয়া খেদাইয়া দিছে। হোসেনের কানে সেই মন্তব্য পৌঁছাইল না, অথবা তাহার পছন্দ হইল না। অন্ধকারের মধ্যে হালের কাছে বৈঠা লইয়া সেই নৌকার গতি নির্ণয়ে ব্যস্ত রইল। বৃষ্টি ইতিমধ্যে থামিয়া গিয়াছে। খালের দুই পারে ঝোপঝাড় অন্ধকার। উপরের আসমান চোখ পড়িয়াও পড়ে না। হারিকলটা উস্কাইয়া একটু সামনের দিকে বাঁধিয়া দাও শিকদার ভাই, তবু যদি কিছুটা চোখে পড়িলে। শিকদার হাসিয়া বলিল, ওই জাহাজের লাইটের চোখ ধাঁধিয়া গেছে, এই অন্ধকারই ভালো। বাতি উস্কাইলেই হয়তো আর কিছু চোখে পড়বে না। হোসেন বুঝিতে পারল কথাটা নিহেত বাজে বলে নাই শিকদার। অন্ধকারের মধ্যেও ঠাহর করা কষ্টকর হইলেও অসম্ভব নয়। পোকামাকড় কি, ব্যাঙের ডাকাডাকি, কোনোখানে বা জোনাক পোকার জ্বালা নেভা, মাঝে মধ্যে পাড়ের দুই ধারে দৈত্যর মতো খাড়া করই। পিঠ করা কিংবা আম নারিকেল বাগান যেমন দুই দিক হতেই খালের উপর ঝুঁকিয়া আসিয়া পড়িয়েছে, তাহাদের ডালপালা পাতা বহিয়া বৃষ্টি জল কখনো গায়ের উপর ঝরিয়া পড়িতেছিল। উস, বেশ ঠান্ডা পড়েছে তো শিকদার ভাই, কিছু মনে করিও না। একবার তুমি একটু নাওখানা ধরো, আমি দেখি তাওয়াটা নিভেয়া গেছে নাকি। একটু তামাক সাজাইয়া শরীরটা গরম কইরা লই। মনে করা করির কার কি আছে, তুমি থাকো ওইখানে, আমি দেখতেছি। হুক্কার গোটা কয়েক টান দিয়া হোসেন বলিল, সত্যই। আচ্ছা কও দেখি, কি পাগলামিতে পাইছিলে? এর তারে বিলাইয়া তো অনেক গুলান থাকিয়া যাইবে। এই না ঠিক ছিল হাটে বেচা। গাঙে কেমন ভিড় দেখলে না? 10-20টা পাইছে এমন মানুষ নাই। মানুষের গরজ না থাকলে বেচা কেনার দর উঠে না। সেই সব তো আগেই ভাবন উচিত ছিল। হুক্কায় আরো কয়েকটা টান দিয়া হোসেন আবার বইটা হাতে তুলিয়া লইল। দেখুন যাউক, দেখুন যাউক। হাটের ঘাটে জিয়াল মাছের তালাশে জালিরাও আসে। খরিদ্দার তেমন না পাইলে তাগো নৌকাতেই তুলিয়া দেওয়ান যাইবে। তাগো সব এই মুলুক সেও মুলুকে চালান দেওয়ার লাইন আছে। আঁকাবাঁকা খালের মধ্যে আরো কিছুকাল অগ্রসর হইয়া হোসেন এক সময় ডিঙির গতি শ্লথ করিল। একটুকাল ইতস্তত করিয়া সে ডিঙিটাকে ভিড়াইল পাড়ের এক ধারে। বিস্মিত শিকদারকে কিছু বলিবার অবকাশ মাত্র না দিয়া সে গোটা 2 মাছ হাতে ঝুলাইয়া পাড়ে উড়িয়া উঠিয়া গেল। শিকদার ভাই, একটু সবুর, আমি আসলাম বলিয়া। আরে, এমন আজকা কোথায় চললো? এক বান্ধব বাড়ি, কেবল জামু আর আসমু। শিকদার অবাক হইয়া গেল। 3 কুলে যার কেউ নাই, তার আবার বান্ধব আসিল কোথার থেকে? হোসেন তখন পাড়ের অন্ধকারের মধ্যে অদৃশ্য হইয়া গিয়াছে। কিছু বলিল কি বলিল না তাহাও বোধগম্য হইল না। কিছুকাল এদিক সেদিক চাহিয়া শিকদার এলাইয়া পড়িল নৌকার গলইয়ের উপর। খালের পাড়ের একটা করই গাছের ডালপালা ভরা মাথাটা আকাশটাকেও তাহার চোখের আড়াল করিয়া রাখিল।
কিন্তু বুঝিতে বেগ পাইতে হইল না, রাত্রি প্রায় শেষ হইয়া আসিয়াছে। ধীর গতি হালকা বাতাস বহুদূর হইতে ভোরের স্পর্শ লইয়া আগাইয়া আসিতে শুরু করিয়াছে। দুই ধারে তাল নারিকেলের গাছগুলি পাগড়ি পরা ভূতের মতো মাথা উঁচাইয়া খাড়া। কোথাও হইতে কিছু পাখি পাখালির কাকলিও ভাসিয়া আসিল। হোসেন বাস্তবিকই দেরি করল না, ডিঙির পাড়া খুলিয়া সে আবারও খালের স্রোত ভাসিয়া পড়িল। কি বৃত্তান্ত, কেমনে গেছিলা? হোসেন সংক্ষিপ্ত ভাবে জানাইল, কইলাম না এক বান্ধবের বাড়ি। কই, কোনদিন তো তেমন কিছু কও নাই। হোসেন অন্য মানুষকে ভাবে বৈঠায় টান দিল। এমন কিছু সম্বন্ধ না, সে অনেক দিনের কথা, আগে আসিল আমাগোই গায়ের গ্রামে, এখন এইখানে আসিয়া বসতি করেছে। এত মাস দিয়া আসলাম, তাগো কিছু। শিকদার ভাই, বৈঠাখানা লইয়া তুমি না হয় গোটা কয়েক ক্ষেপ দাও। শিকদার বেশ কিছুক্ষণ বৈঠায় জাল টানিয়া পিছনে ফিরিল। কেমন যেন ভাবনায় পড়া হাওলাদার, বিষয়টা কি কও দেখি। হোসেন হাসিয়া উঠিল, এই অন্ধকারেও তোমার চোখ চলে? কি আবার বৃত্তান্ত? না, আছে কিছু একটা। হোসেন হাসিয়া উড়াইয়া দিতে চাহিল। থও কথা, তুমি বৈঠায় গোটা কয়েক জোর টান দাও শিকদার ভাই। জালিয়া নৌকায় দেখা না পাইলে এত মাছ ঘরে রাখনের জায়গা নাই। পূবের দিকটা প্রায় ফর্সা হইয়া আসিতে শুরু করেছিল। হাটে পৌঁছাইয়া বাস্তবিক তেমন কোনো খরিদ্দারের দেখা পাওন গেল না। খুঁজিয়া খুঁজিয়া শেষ পর্যন্ত জেলে ডিঙিতেই তুলিয়া দিল সব। নিজের জন্য রাখিল বটে গোটা দুই, কিন্তু শিকদার নিজের জন্য একটাও রাখিতে অনিচ্ছা দেখাইল। না রে ভাই, এমন কাটা ধোয়া রান্ধন আমার পোষাইবে না। কাটতে বসিয়া কেবলই ওর পেটের কাটায় হাত কাটিয়া ফেলি। আমার বাস্তবিকই তেমন কোনো ইট নাই। বরং দুইটা পয়সা হইলে আমার চাউল ডাউলের খিচুড়িটা জুটবে। এ ইলিশের জন্য দুনিয়া পাগল। শিকদার হাসিতে লাগলো। কি জানি বই কি, কিন্তু সেই গীতের কথাই ভালো। শুনেছিলাম তোমারে। বাড়ির পথে ডিঙি খুলিয়া হোসেন বলিল, কত গীত গান, কোনটার কথা কইতে আসো ঠিক খেয়াল করিতে উঠতে পারতেছি না। শিকদার গুনগুন করিয়া শোনাইল, সে মাছের মধ্যে মাছ সেনা, ইলশা সেনা মাছ। ও তোর রুই মাছ কে চাহিছে, চাঁদাপুটি ধুরাই না মোদের সংসার রাখিয়াছে। হোসেন হাসিয়া ফেলিল, হ হ, এখন আমারও মনে আসছে। তবে ওই কথাগুলো না, বাকিটুক। এরপর পরেই সে গীত আছে না, নারীর মধ্যে নারী, সে না গোড়া, সে না নারী, ও তোর পরি চাইছে কে। শুকনা কালা ভেরুয়া নারী না মোদের সংসার রাখিয়াছে, তাই না? শিকদার সায় দিল, অনেকটা ওই রকমই। এক এক জনে এক এক বয়ান দিছে, কেবল আদর তত্ত্বটার দিকে কেউই তেমন খেয়াল করে নাই। হোসেন সে মন্তব্য গ্রাহ্য করিল না। তত্ত্ব ফত্ত থাউক, তুমি কও দেখি একটা বিয়া করলে কেমন হয়? শিকদার অন্যমনস্ক ভাবে কহিল, করবে না? কি করবে না? শিকদার তেমনি অন্যমনস্ক ভাবে বলিল, বিয়া খেপেছ? বিয়া করিয়া ঘরে আনিয়া সেই বউরে খাওয়াবা কি? ওই যে কথায় বলে, নিজের শোয়ার জায়গা নাই, হাউস হইছে কাবিলারে সাধা। মর্গের মতন মানুষ হাওলাদার। জাগো চাল নাই, চুলা নাই, ঝাঁঝলা হাওলাদার, তাগো কেউ মাইয়া দেয় না। মাইয়ার বাপেও না, মাইয়ারা আড়ি চুংড়ি হ্যান তেন না পাইলে বিয়া বইবে না। হয় না, হয় না। সকল মাইয়ারাই কি তেমন? শিকদার বেশ কিছুকাল ভাবিল। এক সময় যেন অপমানেই বলিল, যারা সেসব চায় না, হেরা কি কি যে চায় তা বোঝানোর মধ্যে দেবতা দরবেশও নাই। মনের মতো কাউরে পাওন যায় না। বুঝলা হাওলাদার? গুনগুন করিয়া শিকদার হোসেনকে তাহার এক গীতের কয়েকটি ফলি শুনাইয়া দিল। দুনিয়াবিতে সকল পাওন যায়, কেবল মনের মতো মানুষ পাওন দেয়। হোসেন মনে মনে হাসিয়া সে কথা উড়াইয়া দিল। মুখে আসিয়া গিয়াছিল বলে যে যারা পায় না তারাই আফসোসের গীত গান ধরে, কিন্তু সামলাইয়া গেল। দূর, একজন দিয়া সকল মাইয়া মানুষের বিচার করণ ঠিক হয় না, কিন্তু ধরো যদি তেমন একজন পাওয়াই যায়। শিকদার বৈঠা থামাইয়া এক মুহূর্ত কি ভাবিল, তারপর আবার বৈঠা জলে নামিয়া বলিল, মাইয়ার বাপ না হয় ভাই বেরাদার, সে মাইয়ারে দেবে না তোমারে। যদি দেয়, অবস্থা বৈগুণ্য তো আছে। শিকদার অনেকক্ষণ পর্যন্ত অবাক হইয়া রইল। এমন আচুক্কা এসব কথা কও যে? হোসেন কিছু বলিতে উপক্রম করিয়া আবার সামলাইয়া লইল, নাই, এমনি কইলাম। শিকদার একটু আশ্বস্ত হইল, কও। এমন কইয়াই যা সুখ।
খালে তখন খালের জোয়ার উঠিয়া পড়িয়াছে, তাহার টানে ডিঙি তরতর করিয়া অগ্রসর হইয়া চলিল। ইতিমধ্যে প্রভাতকালের আলোর চতুর্দিক নিত্যদিনের পরিচিত রূপ লইতে শুরু করিয়াছে। সকালবেলায় হাওয়া চিরকাল মন্দ মধুর শিকদারের কাছে, রাত্রি তাহার অসহ্য। অনেক প্রসন্ন হইয়া সে হোসেনকে ডাকিয়া কহিল, সারান দাও হাওলাদার, সারান দাও। দুই মুঠো ভাত জোটানোর চেষ্টায় জাগো দিন কাটে, তাগো এইসব স্বপন দেখিয়া লাভ নাই। রাত্রিরে যে চাঁদ ওঠে তা কার না পরাণ উতলা করে, কিন্তু দিনের খরা রোদে সেই চিত্ত আর থাকে না। দিনের ঝড় ঝাপটা রোদ পিঠ পুড়িয়া যায় না, তাতে জ্বালানা সুখ। রাত্রিরের মিঠা চাঁদের হলক তখন মনে হয় মিশা স্বপ্ন। কি ঠিক না? আমাগো আর বিয়া করা বউয়ের স্বাদ সেই রকম একটু ঠুনকা স্বপ্ন। অভাব দুঃখের জ্বালা ধনিয়া দিনগুলোতে মগের জন্য সত্য, আর বেবাকেই মিছা, একেবারে ডাহা মিশা। ওই সব লইয়া মাথা ঘামানোর কোনোই ফল নাই। খালে জোয়ারের বেগ তখন আরো বাড়িয়া উঠিয়াছে। হোসেন বৈঠার টানে একটু ঢিলা দিল। সে শিকদারের কথা কিছু শুনিল না, বলিতে চাহিল, অভাব পীড়িত শান্ত ক্লান্ত ঘর্গ সিদ্ধ দিনগুলোই কি জীবনের একমাত্র সত্য? এমন অসহায় আর রুগ্ন দিনগুলো হইতে বাস্তবিক কোনো পরিত্রাণ নাই, তা হইলে কোনো আশায় তাহার বাঁচিয়া রহিয়াছে। এই ডিঙ্গি বহিয়া চলিয়াছে, সত্য নয়, সত্য হইতে পারে না, তা হইলে দুনিয়ায় চলিত না। ঘোরে দুঃখের মধ্যেও যে নিমগ্ন ভবিষ্যতের আশায় সে বাঁচিয়া থাকার প্রেরণা পায় সংগ্রাম করে, কেউ হারে কেউ জেতে, আমি অবিসম্ভবভাবেই পরাজিত হইব, এই ভাবনা কোনোই ফল দেয় না। চাহিয়া দেখি পৃথিবীর দিকে, দিন কাহারও একরকম কাটে না। শিকদারের সঙ্গে এইখানেই তাহার ঘোর তফাৎ। ভবিষ্যতের ওপর বিশ্বাস যে কোনো মতেই ত্যাগ করিতে পারে না। তাহার সারা সংসার, বাপ মা ভাই বোন যখন দুরন্ত ব্যাধির দাপটে এক দু রাত্রির মধ্যে শেষ হইয়া গেল, সে সম্পূর্ণ নিঃশেষ, কোথাও কোনো সহায় নাই। চারিদিক হইতে দুর্ভাগ্যের তামাশা তাহাকে প্রায় গ্রাস করিয়া ফেলিতেছে। তখন মনে হইতেছিল বৈকি এই অবস্থা হইতে আর পরিত্রাণ নাই। পিঠ এমনই ভাঙিয়া গিয়াছে যে আর কখনো সিধা হইয়া খাড়াইবার উপায় নাই। সেই রাত্র তো কাটিয়া গিয়াছে, তখন দুই মুঠা ভাত প্রায় ভিক্ষা করিয়া জোটাইতে হইয়াছে। দিন যাপন নির্ভর করেছিল অন্যের সাহায্য, না হয় করুণার উপর। আজ সে ধীরে ধীরে সেই সব অতিক্রম করিয়া অত্যন্ত নিজের পায়ের উপর দাঁড়াইতে পারিয়াছে। সেই ভাঙা বাড়িটাকেও ফের সাজাইয়াছে, জমিও আছে কয়েক ভিটা। বাড়ির সামনে দরজায় পুকুরটাকেও কাটিয়াছে নতুন করিয়া, পাড়ে সাজাইয়াছে আম কাঁঠাল নারিকেল সুপারির বাগান। ক্ষেত বাগানের কাম কার্য যখন থাকে না, এই ডিঙিতেই ছই লাগাইয়া সে কেরাত খাটিতে বাহির হইয়া পড়ে। গীত ও গান সেও ভালোবাসে অবশ্যই, সে উপলক্ষেই তো শিকদারের সঙ্গে এমন বন্ধুত্ব গড়িয়া উঠিয়াছে। কিন্তু সেই সব আনন্দ দেউক, একটা পথের না হয় উপায়ের সন্ধান দেহুক, তাহার মধ্যে নিজেকে হারাইয়া ফেলিতে হইবে কেন? অবশ্যই এত করিয়া হোসেনের জীবন এখন স্বাচ্ছন্দ্য নাই, গৃহস্থ সংসারে বহনের সামর্থ্য নাই। তবু আর যাই হোক, দুই মুঠা ভাত এখন যোগাইতে পারিতেছে, সে অভাব উপবাস থাকে না। এই এই দুই মুঠা ভাতের মূল্য বুঝিবে না। সুতরাং ভবিষ্যতে বিশ্বাস রাখা দরকার। এই যে সেদিন তাহার পায়ের তলায় এইখানে মস্ত বড় একটা ময়না কাটার ফুটিয়া পাকিয়া টানাটানি তাহার অস্থির করিয়া তুলিল। যন্ত্রণায় ঘুমাইতে পারে নাই। আহার্য মনে হইয়াছে আহার্য মনে হইয়াছে বিষাদ। ঘোরে জলেও পড়িয়া রহিয়া কয়েকদিন। এখনো দেখো কাটাটা বাহির হইয়া গেল, জখমটা এখনো বাহির হইয়া গিয়েছে। কে জানে, চাপাচাপি করিলেও হয়তো এখন পুজ বাহির হইয়া পড়িবে। এই কষ্ট তো দূর হইল। তখন মনে হইয়াছিল দুনিয়া অন্ধকার, বাঁচিয়া থাকার আর কোনোই সম্ভাবনা নাই। কথা হইতেছে বিশ্বাসের, তক্ক এর বুকের হিম্মতের। চেষ্টায় মানুষ বড় হইয়াছে, আশা পূরণ করিতে পারিয়াছে, এমন দৃষ্টান্ত বিরল নয় একেবারেই। চেষ্টায় হাল ছাড়িয়া দিতেও সে কিছুতেই রাজি নয়। এই যে জোয়ারের জল এমন তরতর করিয়া ছুটিয়া চলিয়াছে, কোনো সাধ্য সে মানিতে চায় না। ভাটার কালো এইরকম দুই কুল ভরা, জোয়ারের বিশ্বাসী হইতে চলিবে না। জোয়ারের এই গতিতে স্রোতেও হয় রূপী, আর দুই ধারে রূপ বাড়ায়।
তোমার আমার জীবনেও এইরকম সম্ভাবনা হইতে পারে না। শিকদার এতক্ষণে হোসেনের কথাগুলো কিছু শুনিতেছিল, কিন্তু অনুমান করিতেছিল, মনের কথা গুছাইয়া বলিতে পারার সাধ্য নাই বলে। সব ভাবনা তেমন স্পষ্ট নয়। কিন্তু শিকদার বন্ধুকে জানে বলিয়াই কখনো ওইসব কথার বিরক্তি বোধ করে না, অমনোযোগী হয় না। একদিক হইতে দুজনের মধ্যে মনোভাব উভয়ের কাজেই পরিপূরক বলিয়া তাহাদের বন্ধুত্ব কখনো ক্ষুণ্ণ হয় নাই। এক সময় সে হাসিয়া জানিতে চাহিল, খালের কথা থাকুক, জীবনের মধ্যে তুমি জোয়ারটা দেখলা কোনখানে? আচুক্কা এসব কি কও? তেমন দেখতেই হয় যদি আমি চতুর্দিক কেবল ভাটার টান। 10টা বছর আগেও গাঁও গ্রামের যে অবস্থা আছিল এখনো তেমন আছে। সুখ স্বাচ্ছন্দ্য যা আছিল সবই তো মিলাইয়া গেছে ধীরে ধীরে। এইটারে তুমি জোয়ারের সঙ্গে তুলনা দাও? না না, সেই কথা না। হোসেন একটু মাথা চুলকাইল, পাগড়ির মতো বাঁধা গামছার তলায়। না, আমি অন্য কথা কইতেছিলাম। বেশ তো, বুঝাইয়া কও না। হোসেন বেশ একটুকাল ইতস্ত করিল, এই দিক সেই দিক চাহিয়া খুঁজিয়া লইল কথা। আমি কইতে চাইছিলাম এই বয়সটার কথা। যত ডাঙার হইয়া উঠিতে আছি ততই এসব মনে উদয় হইতেছে। এত বড় দুনিয়াবির মধ্যে স্বাদ আহ্লাদ মিটাইবার সুযোগ না হয় যদি সৃষ্টিকর্তা পয়দা করেছে কি উদ্দেশ্যে? তুমিই কও না, নিশ্চয় এর একটা অর্থ আছে। শিকদার হঠাৎ কোনো মন্তব্য করিল না, বিষণ্ণভাবে এক সময়ই হাসিয়া বলিল, দেখিও তোমার মনও যেন আবার ফিকির আলীর দিকে টানিয়া লইয়া না যায়। হোসেন হাসিয়া ফেলিল, না, তুমি তো আর মানুষ পাইলা না। দেখি তো তোমারে মুর্শিদি মারফতি ধরিয়া তুমি কতটুকু আওগাইতে আসো। না, দুনিয়াদারির উপর কোনো বিতৃষ্ণা এখনো আমার হয় নাই। শিকদার স্থিত মুখে জানিতে চাহিল, তোমার কি মনে কয় আমার আমার মনও আর দুনিয়াদারির উপর নাই? দুনিয়াটারে ভালোবাসি বলিয়াই তো এখনো তক ফকির হইতে পারিলাম না। হোসেন জবাব দিল না। শিকদারকে একটু খোঁটা দিয়া আসে মনে মনে লজ্জিত হইয়া পড়িয়াছে। শিকদার ব্যাপারটাকে হালকা করিতে চাইল, না মর্দ, তোমার লক্ষণ ভালো না, তুমি ভুল বুঝলা, মোটেও না। আমি কষ্ট দেখতে দেখতে আসি। তুমি ভাবের কথা শুরু করেছো যখন, তখন তোমার কপালে বুঝিবা ফকির আলীর দিকে ঠেলিতে কেউ আছে। কেমন কেমন? হোসেন আগ্রহ দেখাইল, ভাঙিয়া কও। ওই যে কেচ্ছা আছে না একটা, বাপে মাইয়ার বিয়া দিবে, কিন্তু মাইয়া কিছুতেই সেই বিয়া বইবে না। বাপে কত চোখ রাঙায়, কাঁদে কাঁদে, তবুও মাইয়া অটল। একদিন তার কবিলা ফিসফিসাইয়া কয়, কোন জোয়ানের দিকে মাইয়ার মন? বাপ শুনিয়া হাঁ করিয়া চাহিয়া থাকে, শেষে আশেপাশ করিয়া কয়, হায় হায়, আমার এমন মাইয়ারে কপাল ল্যাংড়া, ময়জুদ্দির দিকে ঠেলছে কিডায়? কেডায় আবার? কয় কবিলা, যার পয়দা তার হুকুমই ঠেলছে। বাপ আবার হা করিয়া চাইয়া রয়, কয় পয়দা করলাম আমি, এখন হুকুম দিতে আইলো কিডায়? কাবিলা শাসন করিয়া থামাইয়া দেয়। যার কপালে যেদিক টান পড়েছে তার পিছে নিশ্চয় সৃষ্টিকর্তার হুকুম আছে। বাপে কয়, আমি তাইলে কেবল চাইয়া চাইয়া দেখমু আমার মাইয়ার কপাল বাস্তবিকই ময়জুদ্দির দিকে ঠেলছে। কিছুতেই তেমন হইবে না। হোসেন হাসিয়া উঠিল, প্রায় ডিঙি কাঁপাইয়া। নিশ্চিন্ত থাকো শিকদার, নিশ্চিন্ত থাকো, আমার উপর সেই রকম কোনো হুকুমের আসর হয় নাই।